জাতীয় দলের ফুটবলারদের জন্য স্থায়ী বেতন কাঠামোর প্রস্তাব ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার ঘোষণা, আশার আলো দেখছে ফেডারেশন। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে সন্তুষ্ট বাটলার। ভোরে প্রস্তুতি ম্যাচে আফ্রিদাদের প্রতিপক্ষ ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, বিবেচনায় মূল একাদশ নির্বাচন। ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে টোটকা দিলেন সালাউদ্দিন। ছন্দে ফিরতে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করার আহ্বান, ক্রিকেটারদের চাপমুক্ত রাখার পরামর্শ। নারী টি-20 বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ। ভারত পাকিস্তান ছাড়াও আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস। মিশন শুরু 14 জুন। এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। স্পিনারদের লড়াইয়ে পাল্লে কেলেতে ছড়ি ঘোরালেন হ্যারি ব্রুক। পাকিস্তানকে 2 উইকেটে হারালো 3 লায়ন্স। জাতীয় দলের ফুটবলারদের স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরুষদের পাশাপাশি নারী ফুটবলাররাও এই আওতায় পড়বেন বলে জানান তিনি। এদিকে ফুটবলের মাঠ সংকট নিরসনে কমলাপুরের পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামও বাফুফেকে খুব দ্রুতই বরাদ্দ দেয়া হবে বলে নিশ্চিত করেন আমিনুল হক। অভিভাবক তো এমনই হন, সন্তানের মুখ দেখেই বুঝে ফেলেন তার অন্তরের কথা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক এখন আমিনুল হক। ফুটবল ফেডারেশন তার কাছে সন্তান তুল্যই, আর তাই বাফুফে চাওয়ার আগেই এমন এক চাহিদা তিনি পূরণ করেছেন যা অনেকদিন ধরেই প্রত্যাশা করে আসছিলেন ফুটবলাররা। জামাল আফিদাদের আয়ের একমাত্র উৎস ক্লাব ফুটবল। এর বাইরে বাফুফে থেকে নারী ফুটবলাররা নির্দিষ্ট একটা বেতন পেলেও ম্যাচ ফি বাদে পুরুষ ফুটবলারদের আয়ের উৎস নেই কোনো। এই জায়গায় এবার হাত দিয়েছেন আমিনুল হক। জাতীয় দলের ফুটবলারদের তিনি আনতে চান বেতন কাঠামোর আওতায়, এবং সেটা বাফুফে না চাইতেই। বর্তমানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে, সেটা পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল, তো সবাইকেই আমরা সেই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। নতুন ক্রীড়া অভিভাবককে বাফুফে দিন সম্মানিত করেছে তার লেগেসি অনুসরণ করে। দীর্ঘদিন গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। সাবচয় এই তারকাকে তুলে দিয়েছেন আইকনিক 1 নম্বর জার্সি, সঙ্গে ছিল ক্রেস্ট। আমিনুল হকের কাছে বাফুফের চাওয়া অনেক। ফেডারেশনের ফুটবল পরিচালনে সবচেয়ে বড় সমস্যা মাঠ। সৌজন্য সাক্ষাৎ হলেও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তাবিথ আওয়ালের এই কমিটির জোরালো দাবি ছিল মাঠ সংকট সমাধান করা। ফুটবলে অন্তঃপ্রাণ আমিনুল সেই দাবি পূরণের নিশ্চয়তা দিয়েছেন দ্রুততম সময়ে। 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে এটি একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। এছাড়াও তৃণমূলের ফুটবল উন্নয়নে আরও কিছু চমৎকার পরিকল্পনার কথা শুনিয়েছেন আমিনুল হক, যার মধ্যে অন্যতম নারী ও যুব ফুটবল এবং কোচেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এগুলোর বাস্তবায়ন হলে ফুটবলের ভিত মজবুত হবে দ্রুতই, তা আর বলার অপেক্ষা রাখে না। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় দলকে বেতন কাঠামোর আওতায় আনা ফুটবলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করে মাহফুফে। পাশাপাশি প্রতিটি জেলায় শুধুমাত্র ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম নির্মাণে যে সম্মতি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, তাতেও আশার আলো দেখছে ফেডারেশন। আমিনুল হক দায়িত্বে থাকাকালেই একটি ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম নির্মাণেরও স্বপ্ন দেখছে মাহফুফে। যে ফুটবল আমিনুল হককে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বানিয়েছে তার প্রতি আলাদা দরদ থাকবে, এটাই যে স্বাভাবিক। আর তাই হয়তো সব ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করেও শুধুমাত্র ফুটবলকে আলাদা সময় দিলেন সাবেক অধিনায়ক। শুনেছেন বাফুফের চাওয়া এবং আগামীর পরিকল্পনা।
কার্যনির্বাহী কমিটির 14 জন নিয়ে এদিন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আওয়াল। তাকে শুনিয়েছেন ফুটবল উন্নয়নের প্রধান অন্তরায় ভেন্যু সংকটের কথা। বিভাগীয় পর্যায়ে তো বটেই, প্রতিটি জেলায় আলাদা করে চেয়েছেন একটি করে ফুটবল মাঠ। একই সঙ্গে কক্সবাজারের সেন্টার অফ এক্সিলেন্স নির্মাণে আর্থিক যে জটিলতায় পড়েছে বাফুফে, চেয়েছেন তার সমাধান। খাস জমি থেকে প্রতি জেলায় যদি একটা করে ফুটবল মাঠ দেওয়া যায়, 5-6 বিঘা জমি হলে একটা মাঠ করে ফেলা যায়, এটা উনি পজিটিভলি নিয়েছেন। আমাদের সেন্টার অফ এক্সেলেন্স, যেটা নতুন করে সরকার আমাদেরকে একটা জায়গা দিয়েছেন, সেখানে প্রায় 8 কোটি টাকা দরকার। আমরা ওইটাকে নামমাত্র মূল্যে, প্রতীকী মূল্যে ফেডারেশনকে দেওয়ার জন্য অনুরোধ করেছি। উনি বলেছেন সেটা উনি বিবেচনা করবে এবং যথাযথ মন্ত্রণালয়ের সাথে উনি কথা বলবেন। জাতীয় দলের যে ফুটবল খেলোয়াড় এবং মহিলাদের যে ফুটবল খেলোয়াড় আমাদের আছেন জাতীয় দলের, তাদের অনেক সাফল্য, কিন্তু তারা মাসিক কোনো ভাতা পান না। প্রত্যেক জাতীয় দলের ক্যাটাগরি অনুযায়ী মাসিক ভাতা পায়, ঠিক সেই ভাতাটা মন্ত্রী মহোদয় নিজেই উনি উপস্থাপন করেছেন, এটা করা যায় কিনা। দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল, অথচ তার জন্য বরাদ্দ নেই কোনো ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম। হামজাদের দেখতে জাতীয় স্টেডিয়ামে এখন আর জায়গা ধরে না। তাই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বাফুফের চাওয়া বেশি ধারণ ক্ষমতার একটি ফুটবল ডেডিকেটেড স্টেডিয়াম। আমরা আবার আসবো ওনার কাছে একদম স্পেসিফিক পয়েন্টস নিয়ে। ডেফিনেটলি এটা আমাদের স্পেসিফিক পয়েন্টের মধ্যে থাকবে এবং আমি নো, এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় অর্থমন্ত্রী আছেন এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন এবং আমাদের সম্মানিত সভাপতি আছে, এই 4 জনের চেষ্টায় ডেফিনেটলি আমরা এই টার্মে আমার বিশ্বাস ফুটবল কমপ্লায়েন্ট ডেডিকেটেড একটা স্টেডিয়ামে কাজ শুরু হবে এবং আমরা দেখবো ইনশাআল্লাহ আগামীতে কোন কোন মাঠ আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ করতে পারি, যেমন কক্সবাজার, ঢাকা স্টেডিয়াম, সিলেট, বিভিন্ন মাঠ, চিটাং, এইগুলোকে ইন্টারন্যাশনাল মাঠ গড়ার জন্য মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন। পাইপলাইন সমৃদ্ধ করতে শুধুমাত্র বয়সভিত্তিক পর্যায়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে চায় বাফুফে, যেটা বাস্তবায়নে সম্মতি দিয়েছেন আমিনুল হক। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে ফেডারেশনের সঙ্গে লম্বা বৈঠকে বসার কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়ান কাপের আগে অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের অনুশীলন ক্যাম্পে ফুটবলারদের উন্নতিতে সন্তুষ্ট কোচ পিটার বাটলার ঘাটতি কাটিয়ে উঠতে ইতিবাচক মানসিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স একাদশ নির্বাচনে সহায়তা করবে বলেও জানান বাটলার। চট্টগ্রাম ইপিজেড ঢাকা ঘুরে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চলছে নিবিড় অনুশীলন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপের আগে প্রস্তুতি নিয়ে গাল ভরা বুলি আওড়ালেও নারী দল পায়নি ফেডারেশনের কাছ থেকে অর্ধেকও। জাপানি ক্যাম্প, ফিলিপিন্সের বিপক্ষে ম্যাচ, ভেস্তে গেছে সবকিছু। সম্বল হয়েছে এই ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক। এখানে 3 মার্চ চীনের বিপক্ষে প্রথম ম্যাচের আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফুটবলাররা। অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে গেছেন কোচ পিটার বাটলার। এত বড় আসরের আগে এটা আদর্শ প্রস্তুতি নয় বলে জানিয়েছিলেন তিনি। তবে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলনের পর নিজের অবস্থান থেকে সরে এসেছেন পিটার। জানালেন এশিয়ান কাপের জন্য এটাই নাকি প্রস্তুতির আদর্শ মঞ্চ। প্রস্তুতির ঘাটতি কাটিয়ে ফুটবলারদের ইতিবাচক মানসিকতা ধরে রাখার পরামর্শ তার। মূল মিশনের আগে অস্ট্রেলিয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির মুখোমুখি হবে আফিদারা। এই ম্যাচের ভালো ফলাফল নিয়ে আশাবাদী পিটার। আমি ফুটবলারদের চেষ্টায় কোনো ভুল ধরতে পারছি না। তারা চমৎকার পরিবেশের সততার সঙ্গে কঠোর পরিশ্রম করছে। এই সময়টাতে কৌশলগত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি আমরা। ফুটবলারদের মাঝে সুস্থ প্রতিযোগিতা রয়েছে। এটা প্রস্তুতি ম্যাচে ওরা কিভাবে ব্যবহার করে তা দেখতে চাই আমি। এই পরিবেশ ভালো পারফরমেন্সের জন্য সহায়ক। আশা করছি প্রস্তুতি ম্যাচে ওরা মাঠে সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে। এদিন 2 ঘন্টা অনুশীলন করলেও কোনো জিম সেশন ছিল না বাংলাদেশ দলের। আগামী 27 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এএফসির ক্যাম্পে উঠবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার দেশের ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে হলে আগে ক্রিকেটারদের এই ফরম্যাটে ছন্দে ফেরা জরুরি, যার জন্য তাদের ওপর আস্থা রাখার আহ্বান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তাই পাকিস্তান সিরিজ সহ সামনের কয়েকটা সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা না করে ক্রিকেটারদের চাপমুক্ত রেখে খেলতে দিলে দ্রুতই এই ফরম্যাটের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন।
নানা ঘটনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত আর টি-20 বিশ্বকাপ খেলা হলো না। আগামী বছর বাংলাদেশের চ্যালেঞ্জ ওয়ানডে বিশ্বকাপ। টাইগার ক্রিকেটাররা এখন ব্যস্ত 50 ওভারের বিসিএল নিয়ে। আর ওয়ানডে বিশ্বকাপের আগে এবছরের প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ। ঘরের মাঠের ম্যাচ নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি। তবে সালাউদ্দিনের মতে আগে ক্রিকেটারদের এই ফরম্যাটে রিদমে ফেরাটা জরুরি। আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে চান সেটা অনেক ডিফিকাল্ট। এটা আসলে আপনাদের বাড়তি একটা চাপ হিসেবে হবে। বাট ওয়ানডে ফরম্যাট আমরা আগে ভালো ছিলাম, রিসেন্টলি আমরা খুব বেশি ভালো করতে পারি না। বাট আমরা ওয়ানডে খুব বেশি খেলিও নাই লাস্টে 1-1.5 বছরে। অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে রিটায়ার্ড করছে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আসলে আপনি খুব তাড়াতাড়ি যে মেকআপ করে ফেলবেন এটা কখনোই আশা করেন না। বাট এটা কিভাবে আসলে আমরা কত দ্রুত মেকআপ করতে পারি, ওই পজিশনগুলোতে কিভাবে আমরা আরও ভালো বেটার প্লেয়াররা খেলতে পারে এবং কত বেশি আমরা আসলে মোটিভেটেড, আমরা সেটার উপর ডিপেন্ড করে আসলে ওয়ানডে আমরা কোথায় যাব। একটা সময় এই ফরম্যাটে সবচেয়ে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তামিম, সাকিব, মুশফিকরা স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বকাপে সাফল্যের। কিন্তু সাম্প্রতিক সময় এই ফরম্যাটই সবচেয়ে খারাপ অবস্থা, কারণ জানালেন সিনিয়র সহকারী কোচ। ক্রিকেট বলে তার লেখা থাকে না এটা ওয়ানডের বল আসতেছে, এটা টি-20-র বল আসতেছে, এটা টেস্টের বল আসতেছে, লেখা থাকে না। বল চেয়েছে তো ব্যাটসম্যান রিঅ্যাক্ট করে, ব্যাটসম্যান খেলে। তো যে পারে সে সব ফর্মেটে পারে, ঠিক আছে। আমাদের মনে হয় মাঝে মাঝে আমরা গোলাই ফেলি আসলে। এখানে সাদমান খেলতে পারবে না সাদা বলে, ঠিক আছে। ও শুধু এক ফর্মেটে খেলবে, 1 বছর পর একটা করে টেস্ট খেলবে, আর ওর কাছে আমরা 100 আশা করবো, আরও রান করবে। হয় কি এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। একটা 5-6টা ছেলে যারা 200 বা 150 ওয়ানডে খেলছে, তারা জানে আসলে প্রতিটা মুভমেন্টে কী করতে হয়। এই একটা খেলা যেখানে আসলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে। বর্তমানে ভক্তদের ভালোবাসাও হারাচ্ছেন ক্রিকেটাররা। একটা সময় সাকিব, মাশরাফি, তামিমদের যারা আইডল মানতেন, তারাই এখন দুয়োধ্বনি দিচ্ছেন শান্ত মিরাজদের। হঠাৎ কেন ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি এত ক্ষোভ তাদের? এর দায়ী বা কার? আমরা সবাই, আপনারা এর মধ্যে বাকি নেই, কারণ উস্কানিটা আপনারা শুরু করেন মাঝে মাঝে। তো আমার মনে হয় যে এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের খুবই খারাপ। শিক্ষা ব্যবস্থাটা যদি যতদিনে বেটার হবে, ততদিন হিসেবে জাতি হিসেবে আমরা কখনো বেটার হব না। তবে সালাউদ্দিনের বিশ্বাস, নিজেদের পারফরমেন্স দিয়ে দ্রুতই দর্শকদের ভালোবাসা ফিরে পাবেন ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি, যেখানে ভারত পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ এতে নিগার সুলতানাদের বাকি প্রতিপক্ষরা শক্তিশালী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। 14 জুন ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলতে নামবে নিগার সুলতানারা। ইংল্যান্ড এবং ওয়েলসে 12 জানুয়ারি শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপের 10ম আসর। আর এই টুর্নামেন্ট সামনে রেখে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। মোট 12টি দল খেলবে 2টি গ্রুপে ভাগ হয়ে। এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলবে নিগার সুলতানার দল। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিলেও মূল পর্বে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে টাইগ্রেসদের। কেননা ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের গ্রুপে বাংলাদেশের মেয়েরা। এছাড়া গ্রুপ এর আরও 2 দল নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা। এদিকে গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। 12 জানুয়ারি এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী টি-20 বিশ্বকাপ। এর 2 দিন পর 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানারা। এছাড়া 17 জুন শক্তিশালী অস্ট্রেলিয়া, 20 জুন পাকিস্তান, 25 জুন ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবশেষ 28 জুন সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল সবুজের প্রতিনিধিরা। 2 গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। এবারের আসর নিয়ে আশাবাদী ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে নারী ক্রিকেটকে আকর্ষণীয় করে তোলা। ইংল্যান্ড এবং ওয়েলসের ভেন্যুগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট উপহার দিবে। আমরা আশা করছি 2026 আইসিসি নারী টি-20 বিশ্বকাপ খুব দ্রুত সব জায়গায় ছড়িয়ে যাবে। 5 জুলাই লর্ডসে মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার টি-20 বিশ্বকাপের খবর। পাল্লেকেলেতে স্পিনারদের লড়াইয়ে ছড়ি ঘুরালেন হ্যারি ব্রুক।
ইংলিশ ক্যাপ্টেনের দুর্দান্ত শতকে প্রথম দল হিসেবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়েছে থ্রি লায়ন্স। টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ভেস্তে গেল সালমান আগাদের। বৃষ্টির কারণে সুপার 8-এর প্রথম ম্যাচে 1 পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে পাকিস্তানকে। তাই সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে পাল্লা কেলেতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল সালমান আগাদের মাস্ট উইন গেম। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাইম আইয়ুবকে হারিয়ে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। 3 ওভারে মাত্র 5 রানে ফেরেন অধিনায়ক সালমান আগা। এরপর অভিজ্ঞ বাবর আজমকে সঙ্গে নিয়ে ব্যাটিং বিপর্যয়ে কাটিয়ে ওঠার চেষ্টা চালান সাহেবজাদা ফারহান। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 46 রান তোলে মেন ইন গ্রিন। 11তম ওভারে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। 25 রানে বাবর আউট হলে ভাঙে 46 রানের জুটি। এরপর সাদাব খানকে সঙ্গে নিয়ে আরও 49 রানের জুটি গড়েন সাহেবজাদা। ওভারটনের বলে 63 রানে আউট হন ফারহান। এরপর ফকর জামানের 25 আর সাদাব খানের 23 রানে ভর করে 9 উইকেট হারিয়ে ইংল্যান্ডকে 165 রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে 0 রানে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফেরেন ফিল সল্ট। নিজের দ্বিতীয় ওভারে 2 রানে থাকা জশ বাটলারকে আউট করেন এই পেসার। এরপর উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি জ্যাকব ব্যাথেল। 8 রানে তাকে প্যাভিলিয়নে ফেরান ওই শাহিন আফ্রিদি। পাকিস্তান পেসারদের তোপে ইংল্যান্ডের ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে থাকলেও উইকেটের অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। স্যাম কারানকে সঙ্গে নিয়ে ইনিংস লম্বা করেন তিনি। 3 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে 53 রান করে থ্রি লায়ন্স। যদিও হ্যারি ব্রুকের সঙ্গে জুটি লম্বা করতে পারেননি, কারণ উসমান তারিকের বলে 16 রানে ফেরেন তিনি। এরপর উইল জ্যাক্সকে সঙ্গে নিয়ে জয়ের কাজটা সহজ করে দেন ব্রুক। 50 বলে সেঞ্চুরি আদায় করে নিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে 100 রানে ফেরেন থ্রি লায়ন্স ক্যাপ্টেন। ম্যাচের 19তম ওভারে চমক দেখায় পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজ, উইল জ্যাক ও জেমি ওভারটনকে আউট করে ম্যাচের উত্তেজনা বাড়ায়। তবে শেষ পর্যন্ত আর তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। 5 বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। এ জয়ে দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে থ্রি লায়ন্স। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এদিকে টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সুপার 8-এর প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে 2 দলই। তাই সেমিফাইনালের রেসে টিকে থাকতে জয় ভিন্ন কিছু ভাবছে না তারা। কলম্বোতে ম্যাচটি মাঠে গড়াবে বুধবার সন্ধ্যা 7:30টায়। অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের ক্রিকেট সমর্থকদের স্বপ্নবাজ করে তুলেছিল শ্রীলঙ্কা দল। এবারের টি-20 বিশ্বকাপের অন্যতম আয়োজকরা 2014 সালের পর দ্বিতীয়বারের মতো উঁচিয়ে ধরবে ট্রফি, আশায় বুক বেঁধেছিলেন অনেকে। কিন্তু পরের ম্যাচেই বদলে যায় দৃশ্যপট। জিম্বাবুয়ের কাছে হেরে বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারায় শ্রীলঙ্কা। এরপর সুপার 8-এ ইংল্যান্ডের কাছে হয় ধরাশায়ী। ইংলিশদের দেয়া 147 রানের টার্গেটে মাত্র 95 রানে অল আউট হয়, সেটাও আবার ঘরের মাঠে। পাল্লে গেলের ওই হারে সেমিফাইনালের সমীকরণ জটিল করে তুলেছে লঙ্কানরা। তাই কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো মূল্যে জিততে চাইবে জাসুন সানাকার দল। সেমিফাইনালের রেসে থাকতে নিউজিল্যান্ড দলও জয় ভিন্ন কিছু ভাবছে না। গ্রুপ পর্বে আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে হারালেও বড় প্রতিপক্ষের সামনে সুবিধা করতে পারেনি। সাউথ আফ্রিকার কাছে হেরে ডি গ্রুপের রানার্স আপ হয় নিউজিল্যান্ড। সুপার 8-এ শুভ সূচনার লক্ষ্য ভেস্তে দেয় বৃষ্টি। পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কিউইদের। সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। 28 দেখায় শ্রীলঙ্কাকে 16 বার হারিয়েছে তারা, হেরেছে 9 ম্যাচে। টাই হয়েছে 2টি, ফলাফল হয়নি একটিতে। তবে টি-20 বিশ্বকাপে এগিয়ে লঙ্কানরা। 6 ম্যাচে 3 জয় তাদের, 2টিতে জিতেছে ব্ল্যাক ক্যাপস। টাই হয়েছে 1 ম্যাচ। ওই 6 ম্যাচের মাত্র একটাই হয়েছে শ্রীলঙ্কার মাটিতে। 2012 বিশ্বকাপে পাল্লে গেলেতে সে ম্যাচ হয়েছিল টাই। এবারও তেমন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তবে স্বাগতিক দর্শকরা চাইবেন সানাকাদের জয়। প্রেমাদাসা স্টেডিয়ামে এবারের আসরে অনুষ্ঠিত হয়েছে 5 ম্যাচ, যার মধ্যে 4টিতেই আগে ব্যাটিং করা দল জয় পেয়েছে। যদিও দলগুলো আগে বোলিং করে টার্গেটে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। নাইট ম্যাচে সেটাই স্বাভাবিক। কুয়াশার কারণে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা তুলনামূলক সহজ হওয়ার কথা।
শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইবে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে পাথুম নিসাঙ্কা আর কুশল মেন্ডিস পারফর্ম করছেন নিয়মিত। বোলিংয়ে দুষ্মন্ত চামিরা ভালো স্টার্ট দিচ্ছেন। পরের দিকে প্রেসার তৈরি করছেন মাথিসা পাথিরানা। ওয়ানিন্দু হাসারাঙ্গার অনুপস্থিতিতে স্পিনে মাহিশ থিকসানা আর দুনিত ভেল্লালাগের ওপর বাড়তি দায়িত্ব। নিউজিল্যান্ড দল বেশ ডিসিপ্লিনড। ব্যাট হাতে গেম চেঞ্জার গ্লেন ফিলিপস আগ্রাসী স্টার্ট দেওয়ার চেষ্টা করেন টিম সেফার্ট। বোলিংয়ে উইকেট এনে দিচ্ছেন জেকব ডাফি। মিডল ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেন মিচেল স্যান্টনার। মাকসুম আলম খান, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে কিছুক্ষণ পর ভিন্ন ম্যাচে মাঠে নামছে ইন্টার মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। নিজেদের মাঠে নরওয়ের ক্লাব বোডো গ্লিম্টকে আতিথ্য দেবে ইন্টার। প্রথম লেগ হারায় চাপ নিয়েই মাঠে নামবে ইতালিয়ান জায়ান্টরা। অন্যদিকে কারাবাখ এফকে এর বিপক্ষে মাঠে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা নিউক্যাসল ইউনাইটেড। গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলান। তবে ইতালির ক্লাবটির এবার প্লে অফের বাধাই পেরোনোই যেন হয়ে উঠেছে কষ্টসাধ্য। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 8 নিশ্চিত করতে না পারায় প্লে অফে ইন্টার মিলানের প্রতিপক্ষ নরওয়ের ক্লাব বোডো গ্লিম্ট। তবে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগেই নাস্তানাবুদ ইন্টার। 3-1 গোলে হেরে বেশ চাপে আছে সিরিয়ার ক্লাবটি। নিজেদের মাঠে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া নেরাজুরিরা। তবে কাজটা সহজ হবে না তাদের জন্য। ইনজুরির কারণে গ্লিম্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দেখা না যেতে পারে ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজকে। এই সেন্টার ফরওয়ার্ডের অভাব হারে হারে ভুগবে ক্লাবটি। এই দল নিয়ে জয় পেতে চান ইন্টার কোচ ক্রিস্টিয়ান চিবু। সিরিয়ার টানা জয় যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। প্রথম লেগে 3-1 গোলের হারেও আমরা চিন্তিত নই। আমি জানি এই দলটার সক্ষমতা আছে। আমরা নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াবো। গ্লিম্টের বিপক্ষে পিছিয়ে থাকার পর মাঠে নেমে জয় তুলে নেওয়া কঠিন। তবে আমাদের দলে অনেকেই আছে যারা একাই ম্যাচের রেজাল্ট বের করে আনতে পারবে। অন্যদিকে ইন্টারকে চমকে দেওয়ার অপেক্ষায় বোডো গ্লিম্ট। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে আছে ক্লাবটি। ম্যান সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদের পর ইন্টার মিলানকে হারিয়েছে তারা। সেই ধারাই ধরে রাখতে চাইবে সেকেন্ড লেগে। এদিকে প্লে অফের প্রথম লেগে আজারবাইজানের ক্লাব কারাবাখ এফকে 6-1 গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এরই মধ্যে তারা পা দিয়ে রেখেছে রাউন্ড অফ 16-এ। নিজেদের মাঠে তাই অনেকটাই নির্ভর হয়ে মাঠে নামবে দ্য ম্যাকপাইস। দুর্দান্ত ছন্দে আছে ক্লাবটির সেন্টার ফরওয়ার্ড অ্যান্টনিও গর্ডন। প্রথম লেগেই করেছেন 4 গোল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ভিনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় আর্জেন্টাইন ফরওয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করল ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের দ্বিতীয় লেগে তাকে ছাড়াই খেলতে হবে বেনফিকার। উয়েফার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বর্ণবাদী মন্তব্যের কারণে দোষী সাব্যস্ত হলে উয়েফার ডিসিপ্লিনারি আচরণবিধি অনুযায়ী 10 ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন এই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ নিয়ে লিগ পর্বেও ছিল নানা আলোচনা। মরিনিও আর বেলোয়া গুরু শিষ্যের লড়াইয়ে শুরুটাই জিতেছিলেন মরিনিও। ভাগ্যের নির্মম পরিহাস। প্লে অফেও ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে সফল দলটার সামনে পড়ে বেনফিকা। এবার ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার শীর্ষে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস। তার প্রতি বর্ণবাদী আচরণে তোলপাড় ফুটবল দুনিয়া। ঘটনার শুরু প্লে অফে বেনফিকা রিয়াল ম্যাচের প্রথম লেগে। বেনফিকার মাঠে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। ম্যাচে একমাত্র গোলের পর বেনফিকার কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উন্মত্ত উদযাপন করেন ভিনি। সামনে ছিলেন স্বাগতিক দর্শকরাও। বিষয়টা মোটেও ভালো লাগেনি প্রেস্তিয়ানি ও বেনফিকার অন্য ফুটবলারদের। এর কিছু পর খেলা চলাকালীন বেনফিকা ফরওয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ানি জার্সিতে মুখ ঢেকে বানর বলে বেশ কয়েকবার ডাকেন ভিনিকে। এতে ক্ষুব্ধ হয়ে ভিনিসিউস প্রেস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলেন। রেফারি ম্যাচ বন্ধ করে দেন 10 মিনিটের জন্য। তার সতীর্থ কিলিয়ান এমবাপ্পে জানিয়েছিলেন প্রেস্তিয়ানি জার্সিতে মুখ ঢেকে বানর বলেছিলেন ব্রাজিলিয়ান তারকাকে। তবে বিষয়টি অস্বীকার করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। উয়েফার কাছে তিনি জানিয়েছেন এমন কোনো আচরণ তিনি করেননি। তবে সমকামী বিরোধী একটি শব্দ ব্যবহারের কথা স্বীকার করেন প্রেস্তিয়ানি। ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ফিফা ও উয়েফা। তীব্র সমালোচনার মুখে তাই প্রেস্তিয়ানির বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। আর্জেন্টাইন ফরওয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা। সান্তিয়াগো বার্নাবুতে দ্বিতীয় লেগে খেলবে দুদল। এই ম্যাচ খেলতে পারবেন না প্রেস্তিয়ানি।
প্রথম লেগে 1-0 গোলের জয় এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে তাই তাকে পাবেন না মরিনিও। আপাতত রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের জন্য নিষিদ্ধ হয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার। চলমান রয়েছে উয়েফার তদন্ত শেষে বর্ণবাদী মন্তব্যের কারণে দোষী প্রমাণিত হলে উয়েফার ডিসিপ্লিনারি আচরণবিধি অনুযায়ী 10 ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ানি। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে দ্য 100-এ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকিত মঈন আলী। পাকিস্তানিদের দল পাওয়া নিয়ে ইসিবিকে হস্তক্ষেপের আহ্বান, আন্দোলনের হুঁশিয়ারি। ফিফার সর্বোচ্চ পদে 1 দশক পূর্ণ করলেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। দায়িত্ব গ্রহণের পর রেকর্ড সংখ্যক দল নিয়ে বিশ্বকাপ আয়োজন ছাড়াও ক্লাব বিশ্বকাপের মতো লাভজনক ইভেন্ট আয়োজন করেছেন তিনি। বিশ্ব ফুটবল ছাড়িয়ে দেয় তার প্রশংসায় পঞ্চমুখ ফুটবল সংশ্লিষ্টরা। তবে সমালোচনাও আছে ইনফ্যান্তিনোকে নিয়ে, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে চুপ থাকা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সুসম্পর্কের কারণে প্রায় নেতিবাচক মন্তব্য শুনতে হয় তাকে। আর্থিক কেলেঙ্কারিতে যখন লেজে গোবরে অবস্থা, তখন ফিফার মসনদে বসেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। এরপর 1 দশক বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এই সুইস। 2016-তে কঠিন পরিস্থিতি সামাল দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের দ্বারপ্রান্তে ফিফা। মাঝে সমালোচনা হয়েছে অনেক, তবে বিশ্ব ফুটবল সংস্থাকে পুরনো রূপে ফেরানোয় ইনফ্যান্তিনোকে প্রশংসায় ভাসাচ্ছেন ফুটবল সংশ্লিষ্টরা। বিশ্বকাপের উদাহরণ তো সামনেই আছে। সত্যি বললে 2016-র পর থেকে অনেক কিছু বদলে গেছে। সে বরাবরই বলে, আমি ফিফার জন্য কিছু চাই না, ক্লাব আর ফেডারেশনের জন্য চাই। ক্লাব ওয়ার্ল্ড কাপ বিশাল সাফল্য, 1 বছরের কম সময়ে $2 বিলিয়ন বেশি লাভ হয়েছে। ন্যায্যতা গুরুত্বপূর্ণ জিনিস, পৃথিবী জুড়ে তো বটেই, ফুটবলেও। প্রতিটি দেশকে সমান সুযোগ দেওয়ার ক্ষেত্রে জিয়ান্নি দারুণ কাজ করে যাচ্ছেন, আর এটা সময়ের সঙ্গে আরো বাড়ছে। সবশেষ বছরেই রেকর্ড করেছে ফিফা। এই অর্থ বছরে এরই মধ্যে সংস্থাটির আয় ছাড়িয়েছে $11 বিলিয়ন। তাতে লাভ হচ্ছে দরিদ্র দেশগুলোর। ফিফা থেকে রাজস্বের পরিমাণ বাড়ছে। যেমন আফ্রিকান দেশগুলোতে এবছরে ফিফা কর্তৃক বরাদ্দের পরিমাণ ছাড়িয়েছে $1.2 বিলিয়ন বেশি। আমার মতে জিয়ান্নি গণমানুষের প্রতিনিধি। তিনি ফুটবলে অনেক অবদান রেখেছেন। ফুটবলের একটাই লক্ষ্য হওয়া উচিত, এটা সবার। এটা একটা সুযোগ যা আমরা ভালোবাসি, তার মাধ্যমে বিশ্বজুড়ে সম্পর্ক বাড়ানোর। তবে নিজের মেয়াদে সমালোচনাও কম কামাননি ইনফ্যান্তিনো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সমালোচনা আছে। ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বরতার পরেও ফিফার নীরব অবস্থান প্রশ্ন তোলে। 2016-তে দায়িত্ব নেয়ার পর 2 মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফ্যান্তিনো। ফিফার সভাপতি হিসেবে তার বর্তমান মেয়াদ শেষ হবে 2031-এ। এর আগে 2026 বিশ্বকাপের সাফল্য যাচাই করবে বিশ্ব ফুটবলের মসনদে এই সময় সংবাদ। দ্য 100-এ ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানি ক্রিকেটাররা সুযোগ না পেলে তা হবে লজ্জাজনক এক ঘটনা। এ ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে বিচক্ষণতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন মঈন আলী। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে বিক্ষোভের হুমকিও দেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ অলরাউন্ডার। ভারত পাকিস্তান কূটনৈতিক দ্বন্দ্বের প্রভাব আগেই পড়েছে ক্রিকেট বিশ্বে। একে অপরের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায় না, আইসিসি এসিসি ইভেন্ট করতে হয় হাইব্রিড মডেলে। এবার প্রভাবটা পড়েছে ইউরোপের লিগেও। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ ভারতীয় মালিকানাধীন কোনো দলে পাকিস্তানি ক্রিকেটারদের নাও নেওয়া হতে পারে, এমন খবর প্রকাশের পর থেকেই বিতর্ক ক্রিকেট দুনিয়ায়। এই মুহূর্তে ইংলিশ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে 4টি দলের মালিকানায় রয়েছে ভারতীয় সংস্থা। ম্যানচেস্টারের আরপিজি, লন্ডনের রিলায়েন্স, সাদার্ন ব্রেভের জিএমআর এবং লিডসের সান গ্রুপ। আইপিএল দলেরও মালিকানা রয়েছে তাদের। শোনা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিতে চায় না ওই 4 ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ।
আর এতে রীতিমতো ক্ষোভ ঝেড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান মালিকের দলগুলোকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে ইসিবি। কোন দল কোন খেলোয়াড়কে নেবে কিংবা নেবে না সে বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার না থাকলেও ইসিবি চায় সব দেশের ক্রিকেটারদের দ্য 100-এ অংশগ্রহণের সুযোগ রাখতে। পাকিস্তানি ক্রিকেটারদের যেন বাদ দেয়া না হয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। আশা করি ইংল্যান্ডে এমন কিছু ঘটবে না, তবে আমাদের অপেক্ষা করতে হবে। যদি তা না হয় তাহলে সেটা হবে লজ্জাজনক। আশা করব ইসিবি বিষয়টার দিকে নজর রাখবে। পুরুষ ও নারী মিলিয়ে দ্য 100-এ খেলার জন্য আবেদন করেছেন 67 জন পাকিস্তানি ক্রিকেটার। একাধিক দলের ব্যাপক আগ্রহ রয়েছে তাদের ব্যাপারে, কিন্তু বাদ সেধেছে ভারতীয়রা। শেষ পর্যন্ত মেন ইন গ্রিন প্লেয়ারদের বাদ দেয়া হলে তোপের মুখে পড়তে হবে হর্তাকর্তাদের, একরকম হুমকি দিয়ে রাখেন মঈন। যদি এমন কিছু হয় ক্রিকেটাররা চুপ করে বসে থাকবে না, অবশ্যই প্রতিবাদ জানাবে। পাকিস্তানি বংশোদ্ভূত হোক বা না হোক সবার এগিয়ে আসা উচিত। এসবের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু এটা হলে খুব খারাপ দৃষ্টান্ত হবে। এর আগে সাউথ আফ্রিকার SA T20 ও আরব আমিরাতের IL T20-তেও ভারতীয় মালিকানাধীন দলে নেওয়া হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ আবারও খেলার মাঠে। মিলানো কর্টিনা 2026 শীতকালীন প্যারা অলিম্পিক শুরুর মাত্র কদিন আগেই উত্তাল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। ইউক্রেনে আগ্রাসনের 4 বছর পেরিয়ে যাওয়ায় রাশিয়া ও বেলারুশদের অ্যাথলেটদের এবার নিজস্ব পতাকা তলায় খেলার অনুমতি দিয়েছে IPC। আর এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে বর্জন আর প্রতিবাদের ঝড়। ক্যালেন্ডারের পাতা বলছে 6 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে শীতকালীন প্যারা অলিম্পিক, কিন্তু ইতালির মিলানে উৎসবের আমেজের চেয়েও এখন বেশি গুরুত্ব পাচ্ছে ভূ রাজনীতি। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি IPC সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা এবার শুধু অংশগ্রহণই করবেন না, তারা লড়বেন নিজেদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে। অ্যান্ড্রু পার্সন্স স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত বদলানোর কোনো আইনি সুযোগ তাদের হাতে নেই। জেনারেল অ্যাসেম্বলির নেওয়া সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। আমরা একটি অত্যন্ত গঠনতান্ত্রিক সংস্থা। 2022 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয়টি আলোচিত হয়েছে। জেনারেল অ্যাসেম্বলি হলো IPCর সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা। তারা যা সিদ্ধান্ত নেয় সেটি বোর্ড বা আমি প্রেসিডেন্ট হিসেবে পরিবর্তন করতে পারি না। কিন্তু এই সিদ্ধান্তটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ইউক্রেন। প্রতিবাদ স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে কিয়েভ। সংহতি জানিয়েছে চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডের মতো দেশগুলো। যদিও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে ভেরোনায় হতে যাওয়া উদ্বোধনী আসরে ইউক্রেনীয় অ্যাথলিটদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পার্সন্স। তবে তিনি এও বলেছেন, কেউ না আসতে চাইলে তাদের উপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আমাদের বার্তা হলো অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের। আমরা ইউক্রেনীয় অ্যাথলেটদের অংশগ্রহণে উৎসাহিত করি, কিন্তু তারা যদি না চায় তবে আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাবো। আমরা তাদের শাস্তি দেব না, শুধু বাস্তবতা মেনে নেব। বিতর্ক শুধু অ্যাথলিটদের মাঝেই সীমাবদ্ধ নয়। খোদ আয়োজক দেশ ইতালির সরকার IPCর এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। যদিও রাশিয়া মনে করে রাজনীতি এবং খেলাধুলাকে এক করা উচিত নয়। রাশিয়ার জন্য 6টি এবং বেলারুশের জন্য 4টি কোটা বরাদ্দ করা হয়েছে। এবার সব মিলিয়ে 10 জন অ্যাথলিট অংশ নেবেন আলপাইন স্কিং, ক্রস কান্ট্রি এবং স্নোবোর্ডিংয়ে। তবে ইতালির আপত্তির পর IPC সভাপতি দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যেন খেলার পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বোঝাই যাচ্ছে 15ই মার্চ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচিত হবে পতাকার লড়াই, আর যার উত্তর মিলবে আগামী 6 মার্চ ভেরোনার আলোচিত উদ্বোধনী সন্ধ্যায়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে 1 ম্যাচ পরেই জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। বেঞ্জামিন সেস্কোর একমাত্র গোলে এভারটনকে হারিয়েছে রেড ডেভিলস। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ইউনাইটেড, তবে গোলের দেখা পায়নি মাইকেল ক্যারিকের শিষ্যরা। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এভারটন। একের পর এক আক্রমণে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স ব্যস্ত রাখে স্বাগতিকরা। 71 মিনিটে ভাঙে ম্যাচের ডেডলক। নিজেদের ডি বক্স থেকে ইউনাইটেডের কাউন্টার অ্যাটাক। ব্রায়ান এমবুইমার পাস থেকে এভারটন গোলরক্ষক পিকফোর্ডকে একা পেয়ে যান বদলি হিসেবে নামা বেঞ্জামিন সেস্কো। সেখান থেকে গোল করে দলকে লিড এনে দেন স্লোভেনিয়ান স্ট্রাইকার। সে 1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
জাতীয় দলের ফুটবলারদের জন্য স্থায়ী বেতন কাঠামোর প্রস্তাব ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার ঘোষণা, আশার আলো দেখছে ফেডারেশন। ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে টোটকা দিলেন সালাউদ্দিন। ছন্দে ফিরতে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করার আহ্বান, ক্রিকেটারদের চাপ মুক্ত রাখার পরামর্শ। এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। স্পিনারদের লড়াইয়ে পাল্লে কিলেতে ছড়ি ঘোরালেন হ্যারি ব্রুক। পাকিস্তানকে 2 উইকেটে হারালো 3 লায়ন্স। এই ছিল খেলার সময়।